রিদম নামের এই সাধারণ মেয়েটার খুব সুন্দর একটা সংসার ছিল। হাজবেন্ড আর ছোট্ট ছেলে অজয়কে নিয়ে বেশ শান্তিতেই কাটছিল তার জীবন। কিন্তু হঠাৎ করেই একদিন অজয় কোথাও গায়েব হয়ে যায়। বছরের পর বছর পার হয়, কিন্তু অজয়ের কোনো খোঁজ পাওয়া যায় না। সবাই ধরে নেয় অজয় হয়তো মারা গেছে, কিন্তু রিদমের দৃঢ় বিশ্বাস ছিল তার ছেলে বেঁচে আছে। একদিন রিদম তার সেই বিশ্বাসের জোরে অজয়কে ফিরেও পায়, কিন্তু অজয় ছিল মানসিকভাবে বিপর্যস্ত আর কথা বলতে অক্ষম। রিদমের কারণ খুঁজতে গিয়ে জানতে পারে এক ভয়ঙ্কর সত্য। বেরিয়ে আসে এক সিরিয়াল কিলারের আত্মা কাঁপানো গল্প, এক সাইকো কিলার যার টার্গেট শুধুমাত্র বাচ্চারা। কে ছিল সেই সিরিয়াল কিলার, কি হয়েছিল অজয়ের সাথে, আর রিদমই বা তাকে কিভাবে খুঁজে পেল? এমনই হাজারটা প্রশ্ন, সাসপেন্স আর থ্রিলে ভরপুর আজকে আমি এক্সপ্লেন করব 2020 সালে মুক্তিপ্রাপ্ত পেঙ্গুইন মুভি, যার প্রত্যেকটা মুহূর্তে থাকা ভয়ঙ্কর সব টুইস্ট দেখে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় গভীর জঙ্গল, যেখানে একটা বাচ্চা একা একা হাঁটছে। বাচ্চাটা কাউকে খুঁজছে, আর তার পেছনে একটা কুকুরও আসছে। সে হাঁটতে হাঁটতে বনের মাঝখানে একটা স্ট্যাচুর সামনে চলে আসে। হঠাৎ স্ট্যাচুর পেছন থেকে সিটি দিতে দিতে চার্লি চ্যাপলিনের মাস্ক পরা একটা লোক বেরিয়ে আসে। তার হাতে ছিল একটা ধারালো কুড়াল, আর সেই লোকটি কুড়াল দিয়ে বাচ্চাটার উপর আঘাত করে। বাচ্চাটাকে কুপিয়ে মেরে ফেলে সে। এরপর বাচ্চাটার বডি টুকরো টুকরো করে একটা ব্যাগে নিয়ে নেয় আর হাঁটতে হাঁটতে পানির মধ্যে চলে যায়। দূর থেকে কুকুরটা দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। তখনই হঠাৎ রিদমের ঘুম ভেঙে যায়। দেখা যায় এতক্ষণ রিদম স্বপ্ন দেখছিল, আর এই ভয়ানক স্বপ্ন দেখেই রিদমের ঘুম ভেঙে যায়। রিদম দেখে তার পোষা কুকুর সাইরাস তাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছে। তো রিদম ঘুম থেকে উঠে তার ফোন হাতে নেয় আর একটা ভয়েস মেসেজ অন করে। মেসেজটা দিয়েছে রিদমের হাজবেন্ড গৌতম। সে তাদের প্রথম বিবাহবার্ষিকীতে রিদমের কাছ থেকে দূরে থাকার জন্য ক্ষমা চায়। গৌতম বলে রিদমের যদি খারাপ লাগে তাহলে সে যেন তার বান্ধবী ভাবনা অথবা আভিকে বাসায় ডেকে নেয়। সাথে এটাও জানায় যে গৌতম আগামীকালই ফিরে আসবে। রিদম যেন সময় মতো ওষুধ খেয়ে নেয় আর 3:30টার সময় চেক আপের জন্য ডক্টরের কাছে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি রিদম প্রেগনেন্ট। তো রিদম যথাসময়ে হসপিটালে চলে যায়। রিদম এখন 7 মাসের প্রেগনেন্ট। তো সে যখন বসেছিল তখন একটা মহিলা সেখানে তার মেয়েকে নিয়ে আসে। মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করেছে। রিদম মেয়েটার দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় 6 বছর আগের ঘটনা। রিদমেরও হাসি খুশি জীবন ছিল। সে তার 2 বছরের ছেলে অজয়কে পেঙ্গুইনের গল্প শোনাচ্ছে। এক মা পেঙ্গুইন তার সন্তানদেরকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। ছোট্ট পেঙ্গুইন ছিল তার মায়ের চোখের মণি। একদিন মা পেঙ্গুইন ছোট্ট পেঙ্গুইনের জন্য মাছ আনতে অনেক দূরে যায়। মা যখন মাছ নিয়ে ফিরছিল তখন ঝড় শুরু হয়ে যাওয়ায় মা পেঙ্গুইন আহত হয়। তবুও অনেক কষ্টে মা পেঙ্গুইন সন্তানদেরকে দেখতে আসে। মা এসে দেখে তার ছোট্ট সোনা সমুদ্রের মাঝে অনেক কাঁদছে। মা পেঙ্গুইন অনেক আহত থাকা সত্ত্বেও সমুদ্রে নামে, কিন্তু সে জানতো না যে সমুদ্রে অনেক শার্ক রয়েছে। রিদমের এই গল্প ছোট্ট ছেলে অজয় খুব মনোযোগ দিয়ে শুনছিল। তবে তার পুরো গল্প শেষ হওয়ার আগে সেখানে তার স্বামী চলে আসে। এটা রিদমের স্বামী রঘু। রঘু ছিল রিদমের প্রথম স্বামী আর অজয়ের বাবা। তো রঘু এসে রিদমকে বলে তার বেস্ট ফ্রেন্ড ভাবনার বাবা মারা গেছে, তাদের এক্ষুনি সেখানে যেতে হবে। এবার রিদম অজয়কে নিয়ে রঘুর সঙ্গে ভাবনার বাড়িতে যায়। রিদম ভাবনার সঙ্গে বসে কথা বলছিল। সে ভাবনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ সে খেয়াল করে তার পাশে অজয় নেই। পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজেও অজয়কে কোথাও পাওয়া যায় না। রিদম এবং রঘু সহ সবাই এমন ছোটাছুটি করছে দেখে ভাবনা নিজেই রিদমকে জিজ্ঞেস করে কি হয়েছে। রিদম কাঁদতে কাঁদতে বলে তারা অজয়কে কোথাও খুঁজে পাচ্ছে না। সবাই এই কথা শুনে প্রচন্ড ঘাবড়ে যায়। এখানে রঘু রিদমকে দোষ দিচ্ছিল যে রিদম কেন অজয়কে দেখে রাখেনি। রিদমের জন্য এসব কিছু হয়েছে। তো কিছুক্ষণ পর দেখা যায় অজয়কে পাওয়া গেছে। অজয় আসলে বাড়ি থেকে বেরিয়ে গাড়ির ভেতরে চলে গিয়েছিল। অজয়কে পেয়ে রিদম যেন নিজের জীবন ফিরে পেয়েছে। অজয়কে জড়িয়ে ধরে রিদম কান্না করে দেয়। সে অজয়কে বুকে জড়িয়ে ধরে বলে সে আর কখনো অজয়কে চোখের আড়াল হতে দেবে না, সবসময় অজয়ের খেয়াল রাখবে। তখনই হঠাৎ নার্সের ডাকে রিদমের ঘোর কাটে আর সিন শিফট হয় বর্তমানে। তখন রিদম লক্ষ্য করে একটা বাচ্চা তার সঙ্গে লুকোচুরি খেলছে। এবার রিদমও বাচ্চাটার সঙ্গে খেলতে শুরু করে, কিন্তু বাচ্চাটা হঠাৎ কোথাও গায়েব হয়ে যায়। এটা দেখে রিদম দেওয়ালের পাশে বাচ্চাটাকে খুঁজতে যায়। তখন সে দেখে বাচ্চাটার মা তাকে কোলে নিয়েছে। মহিলাটা রিদমকে বলে দেওয়ালের সাইডে যেন না যায়, কিন্তু রিদম তাও সামনের দিকে এগিয়ে যায়। একটু সামনে যেতেই দেখে মৌমাছির বাসা। রিদম মৌমাছিগুলো দেখে ভয় পাচ্ছিল, কিন্তু তাও সে এক দৃষ্টিতে মৌমাছির দিকে তাকিয়ে থাকে, যার কারণে রিদমের প্যানিক অ্যাটাক হয়।
অতীতের কিছু টুকরো টুকরো স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে। এরপর সে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর যখন রিদমের জ্ঞান ফেরে তখন ডক্টর দেখে রিদমের পেটের বাচ্চাটা নড়াচড়া করছে না। এটা দেখে রিদমও ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ পর বাচ্চাটা স্বাভাবিক হলে ডক্টর রিদমের ওপর ভীষণ রেগে যায়। সে বলে রিদম তো জানে যে পোকামাকড় দেখলে সে ভয় পায়, তাও কেন সে মৌমাছির কাছে গেছে? এটা তো রিদমের গর্ভে থাকা বাচ্চার জন্য ক্ষতিকর। বাচ্চাটা অনেক ভয় পেয়েছে। এখন থেকে রিদমকে আরো সাবধান হতে হবে, তাকে নিজের এবং বাচ্চার খেয়াল রাখতে হবে। তো রিদম ডক্টরকে বলে সে যেন রিদমের বর্তমান স্বামী গৌতমকে এসব না জানায়। কিন্তু ডক্টর তাকে বলে সে গৌতমকে অলরেডি সবকিছু জানিয়ে দিয়েছে। গৌতম রিদমের বর্তমান স্বামী, আর রঘু ছিল তার প্রথম স্বামী, মানে ওই অজয়ের বাবা আর কি। রিদম রঘুর সাথে কেন থাকে না আর গৌতমের সঙ্গে কিভাবে বিয়ে হয়েছে তা আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক, ডক্টর রিদমকে বলে গৌতমের সবটা জানা দরকার, তাকে তো রিদমের যত্ন নিতে হবে। বর্তমানে রিদমের মেন্টাল হেলথের জন্য হলেও একটা বাচ্চা প্রয়োজন, তাই সে যেন অতীতের সঙ্গে জড়িত এমন কিছু নিয়ে না ভাবে। সে যত এসব থেকে দূরে থাকবে ততই তার আর তার বাচ্চার জন্য ভালো হবে। বিশেষ করে সে যেন লেকের পারে না যায়। কিন্তু দেখা যায় ডক্টরের নিষেধ করা সত্ত্বেও রিদম হসপিটাল থেকে বেরিয়ে সোজা চলে যায় লেকের পারে। না জানি রিদমের কি ভয়ঙ্কর অতীত আছে এখানে। রিদম চুপচাপ লেকের পারে বসে আছে। তখন আমরা দেখতে পাই রিদমের ব্যাগ থেকে একটা হারানো বিজ্ঞপ্তির পোস্টার বেরিয়ে আছে। রিদম সেই পোস্টারটা হাতে নেয়, তার চোখেও পানি টলমল করছে। সিট শিফট হয় 6 বছর আগে। রিদম অজয়কে স্কুলে নিতে আসে, কিন্তু দেখা যায় সব বাচ্চা চলে এলেও অজয় আসে না। অজয়ের এক বন্ধু জানায় তারা খেলার সময় বনের দিকে কেউ একজন বাঁশি বাজাচ্ছিল। অজয় সেই বাঁশির আওয়াজ শুনতে শুনতে লোকটার পিছন পিছন চলে গেছে। বাচ্চাটা আরো জানায় লোকটা দেখতে চার্লি চ্যাপলিনের মতো আর তার হাতে একটা হলুদ ছাতা ছিল। লোকটা অজয়কে নিয়ে বনের দিকে চলে গেছে। এটা শুনে রিদম দৌড়ে চলে যায় বনের দিকে। সে অজয়কে জোরে জোরে ডাকতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে অজয়ের ব্যাগ। অজয়ের ব্যাগ মাটিতে পড়ে আছে। রিদম বুঝতে পারে অজয়ের সাথে কি হয়েছে। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। এই ঘটনায় রিদম একদম নিস্তব্ধ হয়ে যায়। ধীরে ধীরে রঘু, ভাবনা, অভি সবাই আসে, কিন্তু রিদম কিছুই বলছে না। তারা সবাই তৈরি হয়ে পুলিশের সঙ্গে জঙ্গলে চলে যায় অজয়কে খুঁজতে। চারিদিকে জোরে জোরে অজয়কে ডাকছে তারা, কিন্তু অজয়ের কোনো সাড়া নেই। খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের ভেতরে লেকের পাড়ে চলে আসে। সবাই যখন লেকে অজয়কে খুঁজছিল তখনই কিছু দূরে একজন পুলিশ অফিসার দেখতে পায় ফুলের তোড়ায় কিছু নাড়ি ভুড়ি আর কাঁচা মাংস রাখা। সেই কাঁচা মাংসের ওপর মাছি ভনভন করছে। এমন দৃশ্য দেখে রিদম জ্ঞান হারিয়ে ফেলে। ডক্টর তখন জানায় রিদম পোকামাকড়ে ভয় পাচ্ছে। তার মনে হচ্ছে পোকামাকড়ই মৃত্যুর আসল কারণ, আর তাই এখন থেকে রিদমকে পোকামাকড় থেকে দূরে থাকতে হবে। না হয় সে যখনই এসব মনে করবে তখনই তার প্যানিক অ্যাটাক হবে। মূলত এই কারণেই রিদম হসপিটালে মৌমাছি দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এরপর রিদম একদিন থানায় এসে এসপিকে জিজ্ঞেস করে তার বাচ্চার কোনো খোঁজ পাওয়া গেছে কিনা, কিন্তু প্রতিবার এসপি একই কথা বলে তার বাচ্চার কোনো খোঁজ পাওয়া যায়নি। রিদম তখন ইমোশনাল হয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে তার বাচ্চা সকালে উঠে তাকে না দেখলে কান্না করে, এমনকি ক্ষুধা লাগলেও অজয় একদমই সহ্য করতে পারে না। এখন না জানি কোন পরিস্থিতিতে আছে তার বাচ্চা। রিদম অজয়ের নিখোঁজ হওয়ার বেশ কিছু পোস্টার ছাপায়, আর সেই পোস্টারগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে সবাইকে বিলি করে, যদি কেউ অজয়ের খোঁজ এনে দিতে পারে সেই আশায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন এসপি রঘুকে কল করে। সে রঘু আর রিদমকে তাড়াতাড়ি জঙ্গলে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে রঘু রিদমকে নিয়ে জঙ্গলে পৌঁছে যায়। রিদম বুঝতে পারে ভয়ঙ্কর কিছু হয়েছে, তাই সে সেখানে যেতে চায় না। সে যে অজয়ের মৃত্যু সহ্য করতে পারবে না, কিন্তু রঘু রিদমকে জোর করে সেখানে নিয়ে যায়। তো ক্রাইম সিনে গিয়ে দেখা যায় সেখানে মোজা, জুতা আর একটা রক্তমাখা জ্যাকেট পরে আছে। রিদম দেখে চিনে যায় এগুলো অজয়ের। সে দৌড়ে গিয়ে অজয়ের জ্যাকেট হাতে নেয়। সঙ্গে সঙ্গে রিদমের হাত রক্তে লাল হয়ে যায়। অফিসার তখন হতাশ হয়ে বলে তারা অজয়কে বাঁচাতে পারেনি। এগুলো যেহেতু এখানে পাওয়া গেছে তার মানে অজয় মারা গেছে। এটা শুনে রিদম চিৎকার করে ওঠে। সে বলে তার অজয় বেঁচে আছে, অজয়ের কিচ্ছু হয়নি, এগুলো তো অজয়ের জামা কাপড়। বেচারি অজয়ের জ্যাকেটটা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সে কিভাবে তার ছেলের মৃত্যুর খবরটা মেনে নেবে? একজন মায়ের পক্ষে কি এটা মেনে নেওয়া সম্ভব? অজয়ের মৃত্যুতে রিদম একেবারে ভেঙে পড়েছিল। তখন তার সঙ্গে ভাবনা, রবি দেখা করতে আসে। তারা রিদমকে বোঝায় রিদম যেন এখনই ভেঙে না পড়ে। সে তো অনেক স্ট্রং ছিল, সামনে তার পুরো জীবন পড়ে আছে, সে যেন নিজেকে একটু সামলে নেয়। সবার জীবনেই তো এমন কঠিন সময় আসে, তাই বলে ভেঙে পড়লে তো চলবে না। কিন্তু রিদম এখনো বিশ্বাস করে অজয় বেঁচে আছে। সে লেকের পাড়ে বসে বসে এইসব ভাবছিল, কিন্তু তার মাঝে যে কখন রাত হয়ে গেছে সে বুঝতেই পারেনি। রিদম এখনো লেকের পাড়েই বসে আছে। হঠাৎ সে খেয়াল করে বনের দিক থেকে একজন আহত ব্যক্তি দৌড়ে আসছে। ছেলেটা কিছুটা সামনে এগিয়ে এসেই মাটিতে লুটিয়ে পড়ে। রিদম এটা দেখে ছেলেটার কাছে যায়। ছেলেটার চোখে মুখে স্পষ্ট ভয় আর আতঙ্কের ছাপ দেখা যাচ্ছিল।
তার সারা শরীরে অসংখ্য ক্ষত। ছেলেটা রিদমকে বলে সে আবারও ফিরে এসেছে, আমি সেই নিখোঁজ হওয়া বাচ্চাটাকে দেখেছি। রিদম বারবার ছেলেটাকে জিজ্ঞেস করতে থাকে কোন বাচ্চা, সে কাকে দেখেছে। তখনই দেখা যায় ঘন কুয়াশার মধ্য থেকে একটা লোক আসছে। লোকটার মুখে মাস্ক পরা, তার এক হাতে ছাতা, অন্য হাতে লাঠি। আহত ছেলেটা রিদমকে তার ফোনটা দিয়ে দেয় আর বলে এই ফোনে লোকটার ছবি তোলা আছে। রিদম যেন ফোন নিয়ে এখান থেকে পালিয়ে যায়, তো রিদম কোনোভাবে দৌড়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। রিদম সেই গাছের আড়াল থেকে সবকিছুই দেখতে পাচ্ছিল। সে দেখতে পায় লোকটা ছেলেটার সামনে এসে তাকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর লোকটা ছেলেটার জিভ কেটে নেয়। চোখের সামনে এই দৃশ্য দেখে রিদম প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ছেলেটার মোবাইল অন করতে গিয়ে দেখে মোবাইলের ডিসপ্লেটা ভেঙে গেছে, যার কারণে কিছুই দেখা যাচ্ছে না। তাই আর কোনো উপায় না পেয়ে সে ফোন থেকে মেমোরি কার্ডটা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই রিদমের ফোন বেজে ওঠে। রিদমের ফোনের আওয়াজ খুনি শুনতে পায়। সে চমকে উঠে চারিদিকে দেখতে থাকে। সে বুঝতে পারে এখানে সে ছাড়া আরো কেউ আছে, তাই সে চারিদিকে রিদমকে খুঁজতে থাকে। তবে ততক্ষণে রিদম সেখান থেকে পালিয়ে গেছে। খুনি কিছুক্ষণ খোঁজার পর সেই ছেলেটার ফোন পেয়ে যায়। খুনি বুঝতে পারে এখানে কেউ ছিল। এদিকে রিদম তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ে, কিন্তু গাড়ি স্টার্ট দিতে গেলে চাবিটা নিচে পড়ে যায়। রিদম যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই চাবি তুলতে তার খুব কষ্ট হচ্ছিল। ওদিকে খুনি ততক্ষণে তার দিকে এগিয়ে আসছে। রিদম অনেক কষ্টে চাবি উঠিয়ে গাড়ি স্টার্ট করে। রিদম কিছু দূর আসতেই একটা চেকপোস্ট পায়। সে সেখানকার পুলিশ অফিসারকে জানিয়ে দেয় যে জঙ্গলে একটা খুন হয়েছে, আর সেই খুনি এখন রিদমকে ফলো করছে। তার কথা শুনে দুজন পুলিশ অফিসার চলে যায় জঙ্গলে চেক করতে। এদিকে রিদম এসপি কে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। রিদম বলে মারা যাওয়ার আগে ছেলেটা বলেছিল সে নিখোঁজ বাচ্চাটাকে দেখেছে, তার মানে অজয় বেঁচে আছে, আর ওই ছেলেটা অজয়কেই দেখেছে। তখন এসপি বলে কয়েকদিন আগে আরো একটা বাচ্চা মিসিং হয়েছে, হয়তো ছেলেটা ওই বাচ্চার কথাই বলছিল। এটা শুনে রিদম আর কোনো কথা বলে না। সে চুপচাপ সেই চেকপোস্টেই বসে থাকে। চেকপোস্টের পুলিশ অফিসার তাকে জানায় 6 বছরে 6টা বাচ্চা মিসিং হয়েছে। শেষ যে বাচ্চাটা মিসিং হয়েছে তার বয়স ছিল 8 বছরের কাছাকাছি। তবে এইসব কে করছে বা কেন করছে সেই ব্যাপারে কেউই কিছু জানে না। সেই অফিসার একটু বাইরে গেলে রিদম ওয়াকি টকিতে শুনতে পায় বনের মধ্যে পুলিশ আগের মতো একটা তোড়া পেয়েছে, যেখানে নারী ভুঁড়ি আর কাঁচা মাংস রাখা। এটা শুনে রিদম সাথে সাথে আবারও জঙ্গলে রওনা হয়। পুলিশ অফিসার ফিরে এসে যখন রিদমকে কোথাও দেখতে না পায়, তখন সে গৌতমকে কল করে সবকিছু জানিয়ে দেয়। এবার গৌতমও রিদমকে কল করে বলে রিদম যেন দ্রুত বাড়ি ফিরে আসে, কিন্তু রিদমও তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে আজ অজয়কে নিয়েই ফিরবে, অজয় বেঁচে আছে। রিদম যখন গৌতমের সঙ্গে কথা বলছিল, তখনই হঠাৎ বনের মাঝখান থেকে একটা ছোট্ট বাচ্চা দৌড়ে এসে রিদমের গাড়ির সামনে পড়ে। রিদম তখন কোনো মতে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়ে নেয়। সে ভয়ে ভয়ে গাড়ি থেকে নামে আর সেই বাচ্চাটার দিকে এগিয়ে যায়। বাচ্চাটাও রিদমের দিকে ঘুরে তাকায়। রিদম বাচ্চাটার মুখ থেকে চুল সরাতেই দেখে এটা তো তার ছেলে অজয়। তার মানে রিদমের সন্দেহই ঠিক, তার অজয় বেঁচে আছে। এত বছর পর অজয়কে দেখে রিদম কোনো কথা বলার ভাষাই হারিয়ে ফেলে। তখনই উল্টো দিক থেকে পুলিশের গাড়িও চলে আসে। এদিকে দেখা যায় হাতে গ্লাভস পরা কোনো এক ব্যক্তি দূর থেকে তাদের উপর নজর রাখছে। তো এবার রিদম সোজা অজয়কে নিয়ে যায় চেক আপ করাতে। খবরটা পেয়ে ভাবনা আর অভিও অজয়ের সঙ্গে দেখা করতে আসে। দুজনে অজয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু দেখা যায় অজয় কোনো কথা বলে না। ডক্টর জানায় অজয়ের টাচ ডিসকমফোর্ট আছে, সে তো নার্সদেরকেও স্পর্শ করতে দিচ্ছে না। ডক্টর আরও জানায় অজয় 13 ঘন্টায় একটাও কথা বলেনি। রিদম এই সব শুনছে। সে অজয়কে কাছে পেয়েও যেন খুশি হতে পারছে না। কোথাও গিয়ে তার মনে হচ্ছে অজয়ের এই অবস্থা শুধুমাত্র তার জন্যই হয়েছে। রিদম এইসব ভাবতে ভাবতে বাইরে চলে আসে। তখনই সেই পুলিশ অফিসার একজন মহিলাকে নিয়ে আসে। মহিলাটা রিদমকে জিজ্ঞেস করে অজয় কি তাকে কিছু বলেছে। এই মহিলাটা হলো অঞ্জনার মা। অঞ্জনা হলো সেই মেয়ে যে কিনা কয়েকদিন আগে নিখোঁজ হয়েছে। তো রিদম জানায় এখনো সে কিছু বলেনি, ডক্টর চেক আপ করছে। অঞ্জনার মা তখন রিকোয়েস্ট করে অজয় যদি কোনো কথা বলে তাহলে রিদম যেন তাকে অঞ্জনার কথা জিজ্ঞেস করে। অঞ্জনার মা রিদমকে তার মেয়ের ছবি দিয়ে চলে যায়। রিদম যেন অঞ্জনার মায়ের মধ্যেও তাকেই দেখছিল। একসময় সেও তার ছেলের জন্য এভাবেই কষ্ট পেয়েছে। তখনই সেখানে গৌতম চলে আসে। গৌতম রিদমকে বলে রিদম যখন গতকাল গৌতমের কথা না শুনে লেকের পাড়ে যাচ্ছিল, তখন গৌতম অনেক রাগ করেছিল, কিন্তু লেকের পাড়ে যাওয়ার কারণেই আজ সে অজয়কে ফিরে পেয়েছে। এত বছরের বিশ্বাস আজ সত্যি হয়েছে তার, তাই গৌতমও আজ অনেক খুশি। তখনই রঘু হসপিটালে আসে। রঘুকে অফিসার ফোন করে আসতে বলেছিল। অফিসারের মনে হয়েছে রঘুর সবটা জানা জরুরি, তাই সে রঘুকে ডেকেছে। তো রঘু প্রথমে অজয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু অজয় কোনো কথাই বলছিল না। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কথা বলাই শেখেনি। রঘু তখন আবারও বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করে এই বাচ্চাটা কি সত্যিই অজয়? যদি সে অজয় হয়ে থাকে তাহলে এমন কেন লাগছে? এবার ডক্টর ডেভিড সবাইকে জানায় যে অজয়ের ডান পায়ের গোড়ালির হাড়টা অনেক সরু, যেন বহু বছর শিকল দিয়ে তার পাটা বাঁধা ছিল। এমনকি অজয়ের মুখে কোনো থুতু বা লালাও পাওয়া যায়নি, কারণ তার লালা তৈরি হওয়ার গ্ল্যান্ডগুলো শুকিয়ে গেছে। না জানি অজয়কে
এত বছর ধরে কি খাবার দেওয়া হতো যার কারণে তার দাঁতেও দাগ হয়ে গেছে। তাছাড়া অজয়কে কোনো অন্ধকার রুমে দিনের পর দিন রাখা হয়েছিল, যার কারণে তার গায়ের রঙও হলদে হয়ে গেছে। তাছাড়া চেক আপ করতে গিয়ে ডক্টর অজয়ের নখে কিছু কাঠের গুঁড়িও দেখতে পায়, আর সে অলরেডি ওই গুঁড়িগুলো টেস্ট করতে পাঠিয়ে দিয়েছে। ডক্টর এটাও জানায় যে অজয়ের শরীরে অনেক আঁচড় এবং আঘাতের চিহ্ন ছিল। এমনকি অজয়কে পাওয়ার পর থেকে সে একটা কথাও বলেনি। অজয়ের কোনো ইমোশন কাজ করছে না। যে তাকে আটকে রেখেছিল সে কোনো মানুষ ছিল না, সে ছিল একটা পশু। পশুর মতো অত্যাচার করেছে বাচ্চাটাকে। তাই অজয়ের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালো খাবার আর যত্ন। অজয়ের কন্ডিশন এখন ভালো না, কিন্তু ভালো যত্ন পেলে সে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এবার রিদম অফিসারকে জিজ্ঞেস করে তারা কিডন্যাপারের কোনো খবর পেয়েছে কিনা। অফিসার তখন জানায় যে কিডন্যাপারের খবর পেতে হলে আঞ্জানাকে খুঁজতে হবে, আর নয়তো অজয়ের বয়ান লাগবে। কিন্তু অজয় তো কোনো কথাই বলছে না, তারা কিভাবে কিডন্যাপারকে খুঁজে বের করবে। ভাবনা রিদমকে সান্ত্বনা দিয়ে বলে এখন তো অজয়কে তারা খুঁজে পেয়েছে, কিডন্যাপারকেও খুব শীঘ্রই খুঁজে বের করা যাবে। তাই রিদম যেন একদম চিন্তা না করে। এমন সময় সেখানে গৌতম চলে আসে। সে আর আভি মিলে অজয়ের রুম সাজাতে চলে যায়, আর ভাবনাও চলে যায় হসপিটালের বিল দিতে। থেকে যায় শুধু রঘু আর রিদম। তারা কোনো কথা বলছে না। রঘু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোনো দিনের কথাগুলো মনে করতে থাকে। সিন চলে যায় 5 বছর আগে। রিদম যখন অজয়ের মৃত্যুর খবরটা পেয়ে ভেঙে পড়েছিল তখন কিন্তু রঘু রিদমের পাশে দাঁড়ায়নি, উল্টো রিদমের ওপরেই দোষারোপ করেছে। সে বলেছিল রিদম যদি একটু সতর্ক থাকতো তাহলে আজ অজয়কে মরতে হতো না। কিন্তু এখন অজয়ের মারা যাওয়ার পর রিদম এমন করে রঘুকেও আরো বেশি কষ্ট দিচ্ছে। রিদম রঘুর সঙ্গে কোনো কথা বলে না। সে অজয়ের আঁকা ছবি নিয়ে চুপচাপ মেঝেতে শুয়ে কাঁদতে থাকে। এভাবে পরিস্থিতি যখন আরো খারাপ হয়ে যায় তখন রঘু রিদমকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে রঘু রিদমের কাছে ক্ষমা চায়, কারণ 5 বছর আগে সে যে ভুল করেছিল সেটা এখন সে বুঝতে পারছে। তার উচিত ছিল তখন রিদমের পাশে দাঁড়ানো, কিন্তু সে উল্টো রিদমকেই দোষারোপ করেছে। তো রিদমও তখন তাকে ক্ষমা করে দেয়। সে আজ অনেক খুশি। এরপর এসপি অজয়কে রিদমের হাতে বুঝিয়ে দেয়। রিদম আর ভাবনা অজয়কে নিয়ে বাড়িতে চলে আসে। গৌতম আর আভি আগে থেকেই রিদম এবং অজয়ের জন্য অপেক্ষা করছে। রিদম আর অজয়কে দেখে সাইরাস এগিয়ে যায়, কিন্তু অজয় সাইরাসকে দেখে একটু ভয় পায়। কিছুক্ষণ পর আভি আর ভাবনা অজয়কে অনেকগুলো গিফট দেয়। তারা অজয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অজয় সে আগের মতোই চুপচাপ থাকে। গৌতম তখন অজয়কে পুরো বাড়ি ঘুরে দেখায়। এরপর ভাবনা আর আভি চলে গেলে রিদম অজয়কে গোসল করানোর জন্য নিয়ে যায়। রিদম দেখে অজয়ের পুরো শরীরে আঘাতের চিহ্ন। সে যেন অজয়ের এই অবস্থা দেখে প্রতি মুহূর্তে ভেঙে পড়ছে। তবুও সে অজয়কে স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। গৌতম অজয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে। সে অজয়কে উপহারও দেয়। গৌতম অজয়কে তার নিজের ছেলের মতো ভালোবাসছে দেখে রিদমও খুব খুশি হয়। রিদমের মনে পড়ে যায় গৌতম আর তার প্রথম দেখা। 1 বছর আগে যখন রিদম অজয়ের পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো তখন দূর থেকে গৌতম তাকে দেখতে পায়। রিদম সেখান থেকে চলে গেলে গৌতম নিচে পড়ে থাকা ওই পোস্টারগুলো হাতে তুলে নেয়। এরপর একদিন গৌতম রিদমের সঙ্গে দেখা করে আর তাকে প্রপোজ করে। গৌতম তাকে জানায় সে রিদমের অতীত মেনে নিয়েই রিদমকে বিয়ে করতে চায়। সে যতদিন বাঁচবে রিদমের খেয়াল রাখবে, আর গৌতম তার কথা রেখেছে। সে সত্যিই অজয় আর রিদমের অনেক খেয়াল রাখে। গৌতম এখানে অজয়কে রিকোয়েস্ট করে যে সে যেন গৌতমকে বাবা বলে ডাকে। রাতে রিদম অজয়কে খেতে দেয়। অজয়ের খাওয়া দেখে রিদমের চোখে পানি চলে আসে। আজও রিদম অজয়কে সেই পেঙ্গুইনের গল্প শোনায়, কিন্তু আজ অজয় কোনো রেসপন্স করে না। কিছুক্ষণ পর অজয় ঘুমিয়ে গেলে রিদম ড্রয়িং রুমে বসেছিল। হঠাৎ রিদম ঘুমিয়ে পড়লে আবারও সেই স্বপ্ন আসে। সেই বন, সেই স্ট্যাচু, অজয়, সাইরাস আর সেই চার্লি চ্যাপলিনের মাস্ক পরা লোকটা। ঠিক সেই মুহূর্তে সাইরাসের চিৎকারে রিদমের ঘুম ভেঙে যায়। সাইরাস অজয়ের রুমের দিকে তাকিয়ে অনবরত ডেকে যাচ্ছে। রিদমের ঘুম ভাঙতে সে সাইরাসকে চুপ করতে বলে, কারণ অজয় ঘুমোচ্ছে, তার ঘুম ভেঙে যেতে পারে। এমন সময় হঠাৎ রিদম একটা ছড়া শুনতে পায়। অজয় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার কবিতাটা বলছে, কিন্তু রিদম রুমের কাছাকাছি যেতেই অজয় চুপ হয়ে যায়। অজয় অনেকগুলো ড্রয়িং এঁকেছে, আর সে রিদমের স্বপ্নে দেখা সেই স্ট্যাচু, চার্লি চ্যাপলিনের মাস্ক পরা ওই লোকটার ছবিও এঁকেছে। রিদম এসব দেখে অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? যে স্বপ্ন রিদম দেখে সেটা অজয় কি করে আঁকছে? পরদিন সকালে রিদম ডাক্তারকে আসতে বলে। ডক্টর অজয়ের ড্রয়িং দেখে বলে এটা হয়তো কোনো কোইন্সিডেন্স, হয়তো অজয় তার ড্রয়িং এর মাধ্যমে কিছু বলতে চাচ্ছে। রিদম ওই ড্রয়িংগুলোর মধ্যে একটা ড্রয়িং এ দেখে যে সেখানে চার্লি চ্যাপলিন জানালার পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখে ডক্টর বলে হয়তো কাল সত্যিই কেউ অজয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, নয়তো এটা অজয়ের কোনো কল্পনা। তখন রিদম ডক্টরকে এটাও জানায় যে গতকাল অজয় রাতে কবিতা বলছিল, কিন্তু ডক্টর তার এই কথা বিশ্বাস করে না। সে বলে এটা হয়তো রিদমের কোনো ভুল। অজয় তো কথাই বলতে পারে না, তাহলে সে কবিতা কিভাবে বলবে? রিদম এখানে অজয়কে আবারও কবিতা বলার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু অজয় এবার কোনো কথাই বলে না। এটা দেখে ডক্টর বলে অজয়কে জোর করা যাবে না,
তাকে আস্তে আস্তে সব বোঝাতে হবে। পরবর্তীতে যদি অজয় গান করে তাহলে সেটা যেন রিদম রেকর্ড করে রাখে। এই কথা বলে ডক্টর চলে যায়। আর কিছুক্ষণ পরেই রঘু রিদমকে কল করে। রঘু এখানে অজয়ের সঙ্গে দেখা করতে চায়। রিদমও তখন রঘুকে বাড়ি চলে আসতে বলে, কিন্তু রঘু বাড়িতে গিয়ে অজয়ের সঙ্গে দেখা করতে চাচ্ছিল না, তাই সে অজয়কে একটা রেস্টুরেন্টে নিয়ে আসতে বলে। তো রিদমও তখন অজয়কে নিয়ে বের হয়ে যায় রেস্টুরেন্টে যাওয়ার জন্য। পথে রিদম দেখে অঞ্জনার মা তার মতো করেই সবাইকে পোস্টার দিচ্ছেন। রেস্টুরেন্টে রিদম অজয়কে আইসক্রিম খেতে দেয় আর তাকে অঞ্জনার কথা জিজ্ঞেস করে, কিন্তু অজয় কিছুই বলে না। হঠাৎ রিদম খেয়াল করে অজয় রিদমের পেছনে থাকা কাউকে দেখে ভয় পাচ্ছে। রিদম তখন বুঝতে পারে অজয় হয়তো কিডন্যাপারকে তার পেছনে রেখেছে। রিদম তখন কৌশলে ফোনের ক্যামেরা অন করে দেখে পেছনে কালো কোট পরা একজন ছাতা হাতে নিয়ে বের হচ্ছে। রিদম তখন তার পিছু নেয়, কিন্তু দেখা যায় এটা একটা মহিলা। হঠাৎ রিদমের মনে পড়ে কর্নার টেবিলে কালো কোট পরা কেউ ছিল। রিদম তখন সেই ব্যক্তির সম্পর্কে ওয়েটারকে জিজ্ঞেস করলে ওয়েটার কিছুই বলতে পারে না। এবার রিদম অজয়ের ড্রয়িং নিতে গিয়ে দেখে রেস্ট ইন পিস লেখা একটা খাম। রিদম খাম খুলে দেখতেই যাবে, তখনই সাইরাসের চিৎকার শুনে রিদম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। রিদম বুঝতে পারে তার আশেপাশেই কিডন্যাপার রয়েছে। হঠাৎই সে লক্ষ্য করে কিছুটা দূরে চার্লি চ্যাপলিনের মাস্ক পরা একজন তার দিকে তাকিয়ে আছে, মানে এই হচ্ছে সে কিডন্যাপার। তখনই কারো ধাক্কায় রিদমের হাত থেকে ওই খামটা পড়ে যায়। পরক্ষণে সে ঘুরে তাকিয়ে দেখে চার্লি চ্যাপলিনের মাস্ক পরা ওই লোকটা সেখান থেকে চলে গেছে। এমন সময় রঘু এসে ওই খামটা তুলে নেয়। তাকে দেখে রিদম বলে, অজয়ের কিডন্যাপার এখানেই আছে, আর ওই কিডন্যাপার নিশ্চয়ই তাদেরকে ফলো করছে। তো রঘু অজয়ের রিদমকে সাইডে যেতে বলে। এমন সময় হঠাৎ রিদমের হাত থেকে অজয়কে কেউ টান দিয়ে নিয়ে যায়। রিদম আর রঘু চারিদিকে অজয়কে খুঁজতে থাকে। রিদম সাইরাসকে অজয়ের ঘ্রাণের পিছু করতে বলে। সাইরাস দৌড়াচ্ছে আর সাইরাসের পেছনে রঘু। কিছু দূর যেতেই অজয়কে একটা ফাঁকা রাস্তায় পাওয়া যায়। রিদম মনে করে কিডন্যাপারকে দেখে সে এখানে চলে এসেছে। তখন রঘু রিদমকে সেই খামটা দেয়। রিদম খামটা খুলে দেখে এখানে গৌতমের সঙ্গে বিভিন্ন মেয়ের ছবি রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কেউ কেটে বসিয়েছে। এসব দেখে রঘু বলে হয়তো গৌতমই সেই কিডন্যাপার, কিন্তু রিদম কোনোভাবেই সেটা মানতে চায় না। তার বিশ্বাস গৌতম কোনোভাবেই কিডন্যাপার হতে পারে না, কারণ গৌতম যদি সেই কিডন্যাপার হতো তাহলে অজয় তাকে দেখে ভয় পেত। তাছাড়া গৌতম কেন নিজের ছবি দেবে? এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে, আর সে গৌতমকে ফাঁসাতে চাচ্ছে। তখন রঘু রিদমকে বলে রিদম অজয়কে যেখানে পেয়েছিল সেখানে নিয়ে যেতে, সেখানেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিন্তু অজয় কোনোভাবেই সেখানে যেতে চায় না। এবার এটা দেখে রঘু বলে অজয় ভয় পাচ্ছে না, আসলে অজয় ওই কিডন্যাপারকে দেখতেই চাচ্ছে না। 2 বছর অজয় রঘু আর রিদমের সাথে থাকলেও 6 বছর ছিল ওই কিডন্যাপারের সঙ্গে। এটা হয়তো ওই কিডন্যাপারের কোনো চাল। রঘু আর রিদম এসব নিয়ে কথা বলছিল, তখনই ট্যাক্সি ড্রাইভারের চিৎকার শোনা যায়। দেখা যায় অজয় ট্যাক্সি ড্রাইভারের হাতে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দিয়েছেন। রঘু তখন রেগে অজয়কে স্ক্রু ড্রাইভার ফেলে দিতে বলে। অজয় তখন স্ক্রু ড্রাইভারটা ফেলে দিতেই সেখানে অনেক মৌমাছি চলে আসে, আর সেই মৌমাছি দেখে রিদমের প্যানিক অ্যাটাক হয়ে যায়। এদিকে অজয় কিডন্যাপারের সঙ্গে দেখা করতে আসে। অজয় আসতেই কিডন্যাপার তার হাতে কুড়াল দেয়। অজয় কুড়াল দিয়ে সাইরাসকে মেরে ফেলে, আর এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে রিদম জেগে ওঠে। রিদম অজ্ঞান অবস্থায় এসব দেখছিল। রঘু জানায় রিদমকে সে বাসায় নিয়ে এসেছে, আর অজয় নিজের রুমেই আছে। এখানে রঘু আরো বলে অজয় ছোট হলেও সে অনেক হিংস্র হয়ে উঠেছে। সে কি ভাবছে কি করছে এটা অনুমান করা খুবই কঠিন। রিদম তখন বলে তাকে সেই কিডন্যাপারকে খুঁজে বের করতেই হবে, জানতে হবে সে অজয়ের সাথে এমন কেন করলো। কিন্তু এখানে রিদমের রঘুর উপর সন্দেহ হয়, কারণ তার একবার বলাতেই অজয় স্ক্রু ড্রাইভার ফেলে দিয়েছিল। যেখানে অজয় কারো কথাই শুনতো না, সেখানে রঘুর কথা সে একবারই শুনে ফেললো। তো যাই হোক, রাতে রিদম অজয়ের রুম থেকে চলে যেতেই অজয় চোখ খোলে। গভীর রাতে আজকেও রিদম সেই কবিতা শুনতে পায়। রিদম সেটা রেকর্ড করতে গেলে অজয় চুপ হয়ে যায়। রিদম দেখে অজয় টিভির দিকে তাকিয়ে আছে। রিদমও চুপ করে পর্দার পাশে দাঁড়িয়ে থাকে। এরই মাঝে হঠাৎ সে খেয়াল করে বিদ্যুতের ঝলকানিতে দেখা যাচ্ছে চার্লি চ্যাপলিনের মাস্ক পরা কেউ জানালার পাশে দাঁড়িয়ে আছে। রিদম চুপ করে সবটা দেখছে। কিডন্যাপার শীষ বাজাতে বাজাতে অজয়ের কাছে আসে। কিডন্যাপার তুড়ি দিতেই অজয় উঠে দাঁড়ায়। কিডন্যাপার ইশারায় বলে তখন ভিড়ে তোমাকে হারিয়ে ফেলেছিলাম, তাই এজন্য এখানে এসেছি। তখন অজয় রিদমের দিকে তাকালে রিদম পাশে থাকা একটা রড দিয়ে কিডন্যাপারের মাথায় আঘাত করে। কিডন্যাপারের মাস্কটা তখন খুলে পড়ে যায়, কিন্তু রিদম কিডন্যাপারের চেহারা দেখার আগেই কিডন্যাপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রিদম সাইরাস আর গৌতমকে ডাকতে থাকে, তবে কিডন্যাপার আগে থেকেই সাইরাসকে বেহুশ করে রাখায় সে রিদমের ডাকে কাছে আসে না, আর গৌতম আসতে আসতে কিডন্যাপার সেখান থেকে পালিয়ে যায়। এরপর দ্রুত পুলিশ আর ডক্টরকে খবর দেওয়া হয়। আস্তে আস্তে সবাই সেখানে চলে আসে। ডক্টর অজয়ের রেকর্ডিং শুনে বলে ওর গলাটা কেমন কাঁপা কাঁপা মনে হচ্ছে, ও হয়তো ওই কবিতার মাধ্যমে সাহায্য চাচ্ছে। রিদম বলে
অজয়ের সাথে ওই কিডন্যাপার সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, কিন্তু ডক্টর যখন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল তখন অজয় কোনো উত্তরই দেয় না। ডক্টর তখন বুঝতে পারে কিডন্যাপার অজয়ের সঙ্গে কোনো সিক্রেট সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, যেটা শুধুমাত্র অজয় আর ওই কিডন্যাপারই বুঝতে পারে। তখনই অফিসার সেখানে আসে আর জানায় তাদের বাসার আশেপাশে কাউকেই পাওয়া যায়নি। রিদম তখন সেই জঙ্গলে খুঁজতে বলে যেখানে অজয়কে পাওয়া গিয়েছিল, কিন্তু অফিসার জানায় এত বড় জঙ্গলে কাউকে খুঁজে পাওয়া অসম্ভব। অফিসার রিদমের বাড়ি পাহারা দেওয়ার জন্য অন্য একজন পুলিশ অফিসারকে রেখে যায়। পরদিন সকালে গৌতম, রিদম আর সাইরাস অজয়কে নিয়ে স্পিচ থেরাপিস্টের কাছে যাচ্ছিল। তখনই তারা খেয়াল করে রাস্তায় অঞ্জনার মা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তো গৌতম তাকে নিয়ে হসপিটালে চলে যায় আর রিদম একাই ডক্টরের কাছে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু রিদম হঠাৎই খেয়াল করে গাড়িতে সাইরাস নেই। রিদম সাইরাসকে খুঁজতে বের হলে একটা লোক তাকে জানায় যে সে সাইরাসকে ডাস্টবিনের পাশে দেখেছে। রিদম সেখানে গিয়ে দেখে সাইরাস একটা কালো পলিথিন শুকছে। রিদম সাইরাসকে টানলেও সে সেখান থেকে আসছে না। রিদম তখন দেখে এটার মধ্যে একটা রক্তমাখা সুই, সুতা আর একটা রক্তে ভেজা কাপড় রয়েছে। কাপড়টা ভালোভাবে লক্ষ্য করলে রিদমের মনে পড়ে যায় এটা তো আঞ্জনার ছবিতে সে দেখেছিল। সাইরাস গন্ধ শুকিয়ে একটা বাসার সামনে আসে। এরপর রিদম সেই বাসার বেল বাজায়। বাসার ভেতরে কেউ চাপাতি নিয়ে কিছু একটা কাটছিল। দরজা খুলতেই দেখা যায় এটা ডক্টর ডেভিডের বাসা। ডেভিড রিদমকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। অজয় ও ডেভিডকে দেখে রিদমের পিছনে লুকিয়ে পড়ে। রিদম তখন বলে তাদের গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় তারা এখানে একটু বিশ্রাম নিতে এসেছে। তো রিদম এবার বাড়ির ভেতরে ঢুকে আশেপাশে ভালোভাবে দেখছিল। ডক্টর বিষয়টা খেয়াল করে। তখনই রিদম ডক্টরের কাছে কফি চায়। ডক্টর কফি বানাতে গেলে রিদম সাইরাসকে ছেড়ে দেয়। সাইরাস রুমে এসে আলমারির সামনে দাঁড়িয়ে যায়। রিদম আলমারির দরজা খুলতেই যাবে তখনই সেখানে ডেভিড চলে আসে। সাইরাস ছটফট করছে দেখে রিদম ডেভিডকে বলে সাইরাসকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসতে, ততক্ষণে সে একটু রেস্ট নিয়ে নেবে। তো ডক্টরের ইচ্ছে না থাকা সত্ত্বেও সে সাইরাসকে নিয়ে বাইরে চলে যায়। আর ডক্টর যেতেই রিদম আলমারি খুলে ফেলে। সেই আলমারির ভেতরে রয়েছে একটা গোপন রুম, আর সেই রুমের দরজায় রক্ত লেগে আছে। এসব দেখেই রিদম অফিসারকে কল করে, কিন্তু অফিসারের ফোনটা ওয়েটিং ছিল। তাই রিদম একাই রুমের ভেতর চলে যায়। পুরো রুমটায় মাংস পচা গন্ধ আর দেওয়ালের রক্তের দাগ। রিদম আর একটু সামনে যেতেই দেখে দেওয়ালের রক্ত মাখা অ্যাপ্রন, কাটা হাত আর একটা কাটা পা ঝুলছে। রিদম ভয় পেয়ে পেছাতে গেলে একটা স্ট্রেচারে সে ধাক্কা খায়। সেখানে একটা ব্যাগ রাখা। রিদম চেন খুলে দেখে সেদিন বনে যে ছেলেটাকে রিদম দেখেছিল সেই ছেলেটার লাশ এখানে রাখা রয়েছে। সে আবারও অফিসারকে ফোন করে, কিন্তু তার ফোনটা এখনো ওয়েটিং এ আছে। রিদম খেয়াল করে মেঝেতে রক্তের দাগ আর সেটা বাথটাব পর্যন্ত গিয়েছে। রিদম ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে দেখে সেখানে আঞ্জনা শুয়ে আছে। সে আঞ্জনাকে উঠিয়ে বসায়। পেছনে তাকে দেখে অজয় দাঁড়িয়ে আছে। সে ইশারায় অজয়কে আসতে মানা করে। সে আঞ্জনার শরীরে ওড়না পেঁচিয়ে সামনে তাকাতেই দেখে অজয়ের পেছনে ডেভিড দাঁড়িয়ে আছে। ডেভিড পাশ থেকে একটা চাকু হাতে নিয়ে বলে, রিদমের এখানে আসা উচিত হয়নি, এখন সে রিদমকেও ছাড়বে না। তখন রিদম তালি বাজায় আর সেটার শব্দ শুনে সাইরাস চলে আসে। সাইরাসকে দেখে ডেভিড ভয় পেয়ে যায়, আর সেই সুযোগে রিদম আঞ্জনাকে নিয়ে বাইরে এসে দরজা লাগিয়ে দেয়। হঠাৎ রিদমের মনে পড়ে অজয় তো ভেতরেই রয়ে গেছে। রিদম তখন দরজা খুলে দেখে ডেভিড চাকুটা অজয়ের হাতে দিয়ে রেখেছে। রিদম অজয়কে তার কাছে রাখলে অজয় ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, কিন্তু তাকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল সে একটা সাইকো। রিদম এভাবে অজয়কে আসতে দেখে চেঁচিয়ে বলে ডেভিডকে আক্রমণ করতে, আর সাথে সাথে অজয় চাকু দিয়ে ডেভিডকে আঘাত করে। অজয় আসলে স্বাভাবিকভাবে কারো কথায় রেসপন্স না করলেও তাকে জোরে কিছু বললে সে সেটাই করে। ডেভিড সেটা বুঝতে পেরে অজয়কে চাকুটা ফেলে দিতে বলে, আর অজয় সাথে সাথে চাকুটা ফেলেও দেয়। এবার ডেভিড একটা চাপাতে নিয়ে অজয়কে মারতে যায়। তখনই রিদম অজয়ের পা ধরে টান দেয়। এরপর একটা কুড়াল দিয়ে মারতে গেলে রিদম ডেভিডের চোখে ফায়ার এক্সটিংগুইশারের গ্যাস মেরে সেখান থেকে পালিয়ে যায়। ডেভিড তাদেরকে তাড়া করতে গিয়ে দেখে তার পা শিকলে বাঁধা। এর কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে আর ডক্টরকে গ্রেফতার করে নেয়। রিদম তখন খেয়াল করে অজয় হাতে ব্যথা পেয়েছে। রিদম গৌতমের সাথে অজয়কে হসপিটালে পাঠিয়ে দেয় আর নিজে চলে যায় থানায়, কারণ তাকে জানতে হবে ডক্টর এমন কেন করলো। এদিকে অফিসার ডক্টরকে অনেকবার জিজ্ঞেস করে যে সে এমনটা কেন করেছে, কিন্তু ডক্টর বারবার বলে সে যা বলবে রিদমকেই বলবে। এবার অফিসার আর কোনো উপায় না পেয়ে রিদমকে সামনে নিয়ে আসে। রিদম জানতে চায় ডেভিড কি বলতে চাচ্ছে, সে অজয়কে কেন কিডন্যাপ করেছে। তখন ডেভিড রিদমকে বলে তার সঙ্গে একটা গেম খেলতে। যদি গেমের শেষ পর্যন্ত সব উত্তর রিদম দিতে পারে তাহলেই ডক্টর তাকে সব সত্যি বলে দেবে, তবে শর্ত একটাই, ডক্টর রিদমকে যা জিজ্ঞেস করবে রিদমকে সেটা সত্যি উত্তর দিতে হবে, তাহলে ডক্টরও সব সত্যিটা বলে দেবে। রিদমকে ডক্টর জিজ্ঞেস করে রিদম কি জানে কেন সে শুধুমাত্র রিদমের সঙ্গেই কথা বলতে চাইছে। রিদম বলে কারণ কারো যখন ডক্টরের উপর সন্দেহ হয়নি তখন ডক্টরের উপর সন্দেহ হয়েছিল রিদমের, আর সেই ডক্টরকে ধরতে পেরেছে। এবার রিদম প্রশ্ন করে ডেভিড যে ছেলেটাকে মেরেছে সে কে ছিল। ডেভিড জানায় সে কে ছিল এটা সে জানে না। ছেলেটা ডেভিডকে আঞ্জনাকে কিডন্যাপ করার সময় দেখে ফেলেছিল,
তাই ছেলেটাকে মারতে হয়েছে। রিদম তখন জিজ্ঞেস করে সে বাচ্চাদেরকে কেন কিডন্যাপ করত। তখন ডক্টর বলে তার ফ্রেশ অর্গানস দরকার, তাই সে বাচ্চাদেরকে কিডন্যাপ করত। তখন জানা যায় ডেভিড এই পর্যন্ত 17টা বাচ্চাকে কিডন্যাপ করেছে। বাচ্চাদের অর্গানসগুলো কাটার সময় তারা চিৎকার করত, আর এই চিৎকারের আওয়াজটা শুনতে ডেভিডের খুব ভালো লাগতো। সে বাচ্চাদের ছোট ছোট টুকরো করত, তারপর সেই টুকরোগুলো অ্যাসিডে গলিয়ে লেকে ফেলে দিত। মানে ডেভিড একটা সাইকো। তো রিদম তখন সব মিসিং বাচ্চাদের ছবি দেখায়। ডেভিড সবার কিডন্যাপিং এর বিষয়টা স্বীকার করলেও সে জানায় সে অজয়কে কিডন্যাপ করেনি। ডেভিডের এই কথা রিদম একদম বিশ্বাস করে না। তখন ডেভিড জানায় সে যদি অজয়কে কিডন্যাপ করতো তাহলে এতদিনে সে অজয়কে মেরে ফেলতো। রিদম তখন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে তাহলে অজয়কে কে কিডন্যাপ করেছে। ডেভিড জানায় সে জানে না। রিদম বারবার ডেভিডকে জিজ্ঞেস করে কিন্তু সে কোনো উত্তর দেয় না। এরপর পুলিশ যখন ডেভিডকে নিয়ে যাচ্ছিল তখন রিদম বলে ডেভিড না বললেও সে ওই কিডন্যাপারকে খুঁজে বের করবে। ডেভিড তখনও একটাই কথা বলে যে অজয় কখনোই তার শিকার ছিল না, তার মানে অজয় এখনো অন্য কারো শিকার। ডেভিড গুড লাক বলে টেবিলে বাড়ি দেয়। রিদম টেবিলের দিকে তাকিয়ে অজয় বলে দৌড় দেয়, কারণ ওই টেবিলে লেখা ছিল নিজের আশেপাশে দেখো। রিদম গৌতমকে কল দিচ্ছে কিন্তু গৌতম কল রিসিভ করে না। রিদমের তখন মনে পড়ে রঘু ঝাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই অজয় স্ক্রুড্রাইভার ফেলে দিয়েছিল, তাহলে কি এইসবের পেছনে রঘু রয়েছে? এদিকে কাথিরেরও কয়েকদিন ধরে কোনো খোঁজ নেই। কাথির হলো অভির স্বামী। এবার রিদম হাসপাতালে পৌঁছে দেখে অজয়ের রুমে চেয়ার উল্টে পড়ে আছে আর মেঝেতে পড়ে আছে রক্ত। তখনই রিদম সাইরাজের চিৎকার শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখে গৌতম মেঝেতে পড়ে আছে। গৌতম জানায় কেউ অজয়কে নিয়ে গেছে, তবে কিডন্যাপার একজন মেয়ে। গৌতম কোনো মেয়ের হাত দেখেছে। এরপর গৌতমকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় আর রিদম দাঁড়িয়ে ভাবতে থাকে যে কিডন্যাপার একজন মেয়ে, আর ডেভিডও বলেছিল কিডন্যাপার তার কাছের কেউ। ডেভিড কথার মাঝে পেন্টিং এর বিষয়েও কিছু বলেছিল। রিদম অজয়ের করা পেন্টিং গুলোর কথা মনে করতে থাকে। রিদমের তখন মনে পড়ে অজয়ের আঁকা সব পেন্টিং এর মধ্যে কিডন্যাপার ছুরি বাম হাতে ধরেছিল, এমনকি সে যেদিন কিডন্যাপারকে দেখেছিল সেদিনও কিডন্যাপার বাম হাত দিয়েই দরজা খুলেছিল। রিদম বুঝতে পারে কে সেই কিডন্যাপার, তবে তার মনে এখন একটাই প্রশ্ন, সে কেন এমনটা করছে। রিদম একটা বাড়ির সামনে আসে। বাড়িটার আশেপাশে সুনসান নীরবতা। রিদম বাড়ির ভেতরে যেতেই চার্লি চ্যাপলিনের মাস্ক পরে একজন রিদমের ওপর বন্দুক তাক করে। এরপর কিডন্যাপার মুখোশটা খোলে আর সেখানেই সব থেকে বড় টুইস্ট রিভিল হয়। সেই কিডন্যাপার আর কেউ নয় বরং তারই বেস্ট ফ্রেন্ড ভাবনা। ভাবনা রিদমকে জিজ্ঞেস করে তার কি দেখে বেশি অবাক লাগছে, কিডন্যাপার একজন মেয়ে এটা দেখে নাকি কিডন্যাপার তার বেস্ট ফ্রেন্ড এটা দেখে। রিদম তখন সরাসরি ভাবনাকে জিজ্ঞেস করে অজয় কোথায় আর ভাবনা এসব কেন করছে। এবার ভাবনা রিদমকে একটা ড্রিঙ্কস দেয় আর বলে সে যদি এটা খেয়ে নেয় তাহলে ভাবনা তাকে সবকিছু খুলে বলবে। দেখা যায় ভাবনার কথা শেষ হওয়ার আগেই রিদম এক নিঃশ্বাসে সবটুকু খেয়ে ফেলে। এরপর ভাবনা তাকে বলে অজয় হচ্ছে রিদমের দুনিয়া, সে অজয়কে বাঁচানোর জন্য সবকিছুই করতে পারবে, কিন্তু রিদমের জন্য ভাবনার জীবনটা নষ্ট হয়ে গেছে। ছোটবেলা থেকেই তাকে রিদমের প্রশংসা শুনতে হয়েছে, সবকিছুতেই রিদম প্রথম হয়েছে, আর সেটার জন্য প্রতিনিয়ত ভাবনাকে খোটা শুনতে হয়েছে। এটা সে কখনোই মেনে নিতে পারেনি। তার চোখের সবচেয়ে নির্মম সাজা হলো নিজের অস্তিত্বকে কেড়ে নিয়ে অন্য কারো মতো হতে বলা, আর এটাই ভাবনাকে ছোটবেলা থেকে সহ্য করে আসতে হয়েছে। ভাবনা পড়াশোনায় ভালো না হলেও খেলাধুলায় সবসময় প্রথম হতো, কিন্তু তাও সে কখনো প্রশংসা পায়নি। সবাই শুধু রিদমেরই প্রশংসা করত। এমনকি রঘুকেও ভাবনা ভালোবাসতো, কিন্তু রঘু ভালোবাসতো রিদমকে। তাই সে ভাবনাকে রিজেক্ট করে রিদমকে বিয়ে করে নেয়। আর এই সবকিছুর জন্য ভাবনা রিদমকেই দায়ী মনে করে। ছোটবেলা থেকেই রিদমের কাছে ভাবনা হেরে এসেছে, সেই থেকেই রিদমের প্রতি তার ঘৃণা তৈরি হয়। ভাবনা নিজের একটা পরিচয় বানায়, চার্লি চ্যাপলিনের পরিচয়। ভাবনা রিদমের কপালে বন্দুকটা ঠেকিয়ে বলে চাইলেই সে রিদমকে এখন মারতে পারে, কিন্তু সে মারবে না, সে রিদমকে তিলে তিলে শেষ করবে। যেদিন রিদম 5 মিনিটের জন্য অজয়কে হারিয়ে পাগল হয়ে গিয়েছিল সেই দিনই ভাবনা সিদ্ধান্ত নেয় সে অজয়কে কিডন্যাপ করবে, কিন্তু তার প্ল্যান ছিল সে পরের দিনই অজয়কে ছেড়ে দেবে। তবে রিদমকে ছেলের জন্য এতটা কষ্ট পেতে দেখে সে অজয়কে আর ছাড়ে না। এভাবেই দেখতে দেখতে একদিন থেকে 1 সপ্তাহ হয়, আর 1 সপ্তাহ থেকে 1 বছর, এভাবেই দিন কেটে যায়। যেদিন অজয়ের মৃত্যুর খবর রিদমকে প্রায় দিশেহারা করে দিয়েছিল সেই দিন ভাবনা অনেক খুশি হয়। তবে সমস্যা তো তখন শুরু হয় যখন ডক্টর ডেভিড কিডন্যাপিং করতে শুরু করে। ভাবনা তার সমস্ত রাগ আর রিদমের প্রতি ঘৃণা নিষ্পাপ অজয়ের ওপর দেখাতো। এরপর একদিন কাথির কিভাবে যেন ভাবনাকে ফলো করতে করতে জঙ্গলে পৌঁছে যায়, তাই ভাবনা কাথিরকে মেরে ফেলে। আর সেই সুযোগেই অজয় সেখান থেকে পালিয়ে রিদমের গাড়ির সামনে চলে এসেছিল। অজয়কে আবার রিদমের কাছে ফিরে আসতে দেখে ভাবনার রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। তারপর সে অজয়কে আবারও কিডন্যাপ করে, কারণ অজয় রিদমের কাছে থাকলে তো সে রিদমের কষ্ট দেখতে পাচ্ছে না, আর তার জেদ
নিয়ত ছিল যে সে রিদমকে কোনোভাবেই সুখে থাকতে দেবে না। রিদমকে অনেক ঘৃণা করত সে। এসব শুনে রিদম কাঁদতে কাঁদতে বলে ভাবনার যা করার সে যেন রিদমের সাথে করে, অজয়কে যেন সে ছেড়ে দেয়। এখানে রিদম জানতে পারে ভাবনা যে ড্রিঙ্কস তাকে দিয়েছিল এটাতে আসলে বিষ ছিল, আর সেই একই ড্রিঙ্কস সে অজয়কেও দিয়েছে। এখন রিদম কাকে বাঁচাবে, অজয়কে নাকি তার গর্ভে থাকা সন্তানকে? রিদম তখন অসহায়ের মতো কাঁদতে শুরু করে। সে তো মা, সে কিভাবে যে কোনো একজনকে বেছে নেবে? তখন ভাবনা বলে সে যে তার সন্তানকে বাঁচাতে পারবে না এই কষ্ট তার সারা জীবন থাকবে। এরপর ভাবনা গুলি করে নিজেকে শেষ করে দেয়। একমাত্র ভাবনাই জানতো অজয় কোথায় আছে, আর সেই জন্যই সে নিজেকে শেষ করে দেয় যাতে অজয়ের খোঁজ কেউ না জানতে পারে। তো রিদম এখন পুরো বাড়িতে অজয়কে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও অজয়ের খোঁজ পায় না। তখনই তার মনে পড়ে রঘুর কথা, তাই সে সাইরাসকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। একে তো রিদম প্রেগনেন্ট, তার উপরে বিষক্রিয়া, তবুও সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে অজয়কে খুঁজে বেড়ায়। এক সময় রিদম ব্যথায় সেখানে বসে পড়ে। সে সাইরাসকে কাছে ডেকে নেয়। হঠাৎ সাইরাস দৌড়ে বনের দিকে চলে যায়। রিদম তখন অনেক কষ্টে সাইরাসের পেছনে গিয়ে দেখে সাইরাস একটা জায়গায় দাঁড়িয়ে আছে। রিদম সেখানকার খড়কুটো সরালে একটা কাঠের দরজা দেখতে পায়। সে অজয় বলে ডাক দিলেই ভেতর থেকে অজয় মা বলে ডাকে সাড়া দেয়। রিদম অনেক কষ্টে দরজার তালা ভেঙে ফেলে। দরজা খুলতেই অজস্র মৌমাছি বেরিয়ে আসে। তাও রিদম নিজেকে সামলে নেয়। সে কোনো মতে ভেতরে গিয়ে দেখে স্যালাইনের মাধ্যমে অজয়ের শরীরে সেই বিষাক্ত ওষুধ যাচ্ছে। রিদম তাড়াতাড়ি সব খুলে দিলে অজয় মাকে জড়িয়ে ধরে। রিদম আশেপাশে তাকিয়ে দেখে সেখানকার পরিবেশ খুবই জঘন্য। কমোডের পাশেই খাবারের প্লেট, আর তার পাশেই পড়ে আছে কাথিরের পচা গলা লাশ। এদিকে রিদমেরও ব্যথা বাড়ছে। সে অজয়কে নিয়ে ওপরে উঠতে গিয়েও পড়ে যায়। অজয় তখন রিদমকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না, তাই সে একাই ওপরে উঠে দৌড় দেয়। রিদম অজয়কে অনেকবার ডাকে, কিন্তু অজয় দৌড়াতেই থাকে। দেখা যায় এটাই সেই জায়গা যেটা সে সব সময় স্বপ্নে দেখত, যার পাশে অজয়কে ভাবনা লুকিয়ে রেখেছিল। তো অজয় দৌড়ে গিয়ে মেন রোডে পৌঁছে সেখান থেকে একজনকে সাহায্যের জন্য ডেকে নিয়ে আসে, আর তার মাধ্যমে রিদমকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করানো হয়। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। রিদম এখন সুস্থ। সে অজয়কে পেঙ্গুইনের কাহিনী শোনাচ্ছে। অজয়ও এখন একদম স্বাভাবিক হয়ে উঠেছে। সে দৌড়ে গৌতমকে জড়িয়ে ধরে। রিদম এখন খুব খুশি, কারণ সে তার 2 সন্তানকেই বাঁচাতে পেরেছে। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। নিজের সন্তানকে বাঁচানোর জন্য যে একটা মা কি কি করতে পারে সেটা আজকের গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।